নানা আয়োজনে পালিত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বন্যা পরিস্থিতির উন্নতি, মৌলভীবাজার সুনামগঞ্জে পানিবন্দী ৭ লাখ মানুষ, পানি কমতে শুরু করায় ঘরে ফিরছেন বানভাসীরা। নেত্রকোনায় পুকুর নদীতে ডুবে ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু, নিখোঁজের পর ভাসমান মরদেহ উদ্ধার। ভিসির সঙ্গে দ্বন্দ্বে ৫৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, আন্দোলনে থাকার ঘোষণা শিক্ষক সমিতির। সমগ্র বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবারও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২:৩০টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। তার আগে হয় উদ্বোধন কর্মসূচি। পরে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। আর এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে রাজধানী ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তাদের হাতে সরকারের উন্নয়ন সংক্রান্ত নানা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার। জয় বাংলা স্লোগানে মুখরিত হয় উদ্যান। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশেও পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সকালে খুলনার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। পরে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া শেরপুর, নেত্রকোনা, নাটোর, হিলি, কুয়াকাটায় নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে গণমানুষের দল এবং একটা আদর্শিক দল, এবং সে বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সনে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। আজ উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ক অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় ১৯৪৯ সালে ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম হয় দলটির। ৭৫ বছরের পথ চলায় অনেক অর্জন ও কিছু ব্যর্থতায় এগিয়ে চলা দলটিকে দেশের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান গবেষকরা। পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগের প্রগতিশীল অংশের বুঝতে সময় লাগেনি নতুন রাষ্ট্রে পূর্ব বাংলার মানুষ নিগৃহীতই থাকবে। কাজেই পূর্ব বাংলার অধিকার নিশ্চিতে নতুন দল গঠনের অনিবার্যতার মুখোমুখি হন পূর্ব বাংলার নেতারা। আমাদের এই তল্লাটে যারা ছিলেন, বিশেষ করে যাদেরকে আমরা বলছি বাঙালি, ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক মনস্কতায় যারা নিজেদেরকে তৈরি করেছিলেন, তাদের কিন্তু একটা আলাদা রাষ্ট্র তৈরি করবার প্রবণতা লম্বা সময় থেকে ছিল। সেটা একটা সময় হতে পারত। ৪০-এর লাহোর প্রস্তাবের পরে আপনি খেয়াল করেছেন এখানে কিন্তু আপনার অখণ্ড বাংলা আন্দোলন একটা কিন্তু হয়েছিল, কিন্তু পরবর্তীতে যা হোক আমাদের এখানকার মানুষের মধ্যে দ্বিধাবিভক্তি থাকবার কারণে সেটা বেশি দূর এগোয়নি। মুসলিম লীগ দিয়ে পাকিস্তান হয়ে গেছে, কিন্তু হচ্ছে না। তো যে কারণে পরবর্তীতে
আপনার মুসলিম লীগের প্রগতিশীল ধারার নেতারা মনে করলেন যে আমাদের একটা আলাদা দল তৈরি করার দরকার আছে। জন্মের পর থেকে স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে সমান্তরালভাবে বাংলার আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আওয়ামী লীগ বিকশিত হয় বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও রাজনীতিবিদরা। আওয়ামী লীগের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে তারা স্মরণ করেন ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন, ৭ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতিটি পর্ব। দীর্ঘ পথ চলায় গৌরবের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতাগুলো আমলে নিয়ে পর্যালোচনার তাগিদ দেন গবেষক ও রাজনীতিবিদরা। আওয়ামী লীগের অভ্যন্তরে গণতন্ত্র আছে, তবে একটা কথা আমি আপনাকে বলবো, যেটা আমাদের এই সকল দেশের জন্য, পার্টিকুলারলি বাংলাদেশের জন্য, গণতন্ত্রের কথা মুখে আমরা যাই বলি না কেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে গণতন্ত্রের যে চর্চা, সেই দুর্বলতা জাতি হিসেবে আমাদের মধ্যে রয়ে গেছে। আওয়ামী লীগ তার বাইরে না। দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমন, সুষম রাজনৈতিক পরিবেশ ও জবাবদিহি প্রতিষ্ঠায় নজর দেওয়ার তাগিদ দেন গবেষকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪৭ দেশভাগের পরই তৎকালীন মুসলিম লীগের প্রগতিশীল অংশটি বুঝতে পারে এই দল দিয়ে পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তখন নতুন দল গঠনের উদ্যোগ নেন তারা। তবে মিলছিল না সম্মেলন আয়োজনের জায়গা। এমন একটি সময়েই ঠিক করা হয় সম্মেলন হবে পুরান ঢাকার রোজ গার্ডেনে। এরপর থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই ভবন। ১৯৪৯ সালের ২৩শে জুন এখান থেকেই যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। এর আগে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে চলে নতুন এই দল গঠনের প্রক্রিয়া। নেতারা সম্মেলনে তোড়জোড় শুরু করলেও মিলছিল না সম্মেলনের জায়গা। এ সময় ঠিক হয় পুরান ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনেই হবে সম্মেলন। প্রথম সম্মেলনে সংগঠনের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় শামসুল হককে। কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবুর রহমান হন যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগ যখন তার একটা কমিটি করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন, তখন পারেননি। রোজ গার্ডেনে কিন্তু মালিকানা অনেক আগে বদল হয়ে গিয়েছিল, কিন্তু ইয়ার মোহাম্মদ খান বন্যরা মিলে এখানে তারা করার একটা অনুমতি তারা জোগাড় করেছিলেন। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন বাড়িটিকে সমসাময়িক অন্য ভবনের তুলনায় অনন্য বলছেন বিশেষজ্ঞরা। বছর ৫ আগে ভবনটি কিনে এতে জাদুঘর স্থাপনের পরিকল্পনা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ক্লাসিক্যাল যে আর্কিটেকচার স্টাইল, তার থেকেও আরেকটু এগিয়ে, যে ওখানে অনেক ধরনের কারুকাজ আমরা দেখতে পাচ্ছি, যেটা এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার পিরিয়ডের সাথে রিলেট করা বোধহয় একটু ডিফিকাল্ট হবে। মানে ওই একটা পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষে যে আর্কিটেকচার হয়েছে, ওখানে নানান রকমের স্টাইলের কখনো কখনো অ্যাসেম্বলেজ হয়েছে। রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু হলেও প্রথম দিকে কোনো স্থায়ী কার্যালয় ছিল না আওয়ামী লীগের। ১৯৫৩ সালে ৯ কানকুন বাড়ি লেন, ১৯৫৬ সালে ৫৬ সিমসন রোড, ১৯৬৪ সালে ৯১ নবাবপুর রোড, রূপমহল সিনেমা হল গলিসহ নানা পর্যায়ে অন্তত ৮ বার কার্যালয় বদলাতে হয়েছে দলটির। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউই হয় আওয়ামী লীগ কার্যালয়ের স্থায়ী ঠিকানা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মৌলভীবাজার সুনামগঞ্জে এখনও পানিবন্দী ৭ লাখ মানুষ। এদিকে ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ঘরে ফিরছেন বানভাসীরা। তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষজন। মৌলভীবাজার সদর ও কমলগঞ্জে কমেছে বন্যার পানি। হাকালুকি হাওরপাড়ের কুলাউড়া জুড়ি ও বড়লেখায় পানি নামছে খুবই ধীর গতিতে। রাজনগর উপজেলার কুশিয়ারাপাড়ের গ্রামগুলোর অবস্থাও একই। বন্যা কবলিত এলাকার অন্তত ১১,০০০ মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে। পানিবন্দী অবস্থায় ৩.৫ লাখ মানুষ। কোনো কোনো ঘর পেট পানি, গলা পানি, গরু বাজির কোনটা ফালা যান না। সমস্ত রাস্তাঘাট ডুবাই যাইছে, আসা যাওয়া বড় কষ্ট। সুনামগঞ্জ শহরের ১০টি আবাসিক এলাকার অনেক বসতবাড়ি এখনো পানিতে তলিয়ে। তবে যেসব বসতবাড়ি থেকে পানি নেমেছে সেখানে ফিরছেন বন্যার্তরা।
এদিকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে চিন্তায় স্বল্প আয়ের লোকজন। কোনো তৌফিক নেই, কোনো ক্ষমতা নাই আমি ঘর ঠিক করবা। ওই দিয়ে বুঝেন আমার ঘরের অর্ধেক কাকের হানিক গেছি কি। এখন বাচ্চা কাচ্চা পানির মাঝে হাতড়ে ভিতরে কুলজা উঠছি। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুর্গতদের পুনর্বাসনের আওতায় আনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যেসব ঘর বাড়ি, অবকাঠামো, ব্রিজ, কালভার্ট, সেতু এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণের জন্য উপজেলা নির্বাহী অফিসারগণ সহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছেন। ক্ষয়ক্ষতি নিরূপণের পর আমরা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে এগুলো বিতরণ করা হবে। নেত্রকোনাতেও নদ নদীর পানি কমছে ধীর গতিতে। দুর্ভোগে পানিবন্দী অন্তত 10,000 মানুষ। কিছু কিছু লোকের তো আপনার হয়তো গোলা ধানও পানিতে কিছু তলিয়ে গেছে, সোলা টোলাও তো নষ্ট হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা তিস্তার পানি কমলেও বেড়েছে নদী ভাঙন। এতে গৃহহীন সদর উপজেলার রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী ও রৌমারীর কয়েকশো পরিবার। ভাঙনের মুখে স্কুল, বাজার, বাদসহ ফসলি জমি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা এক সপ্তাহ তলিয়ে আছে সিলেটের প্রায় 80% এলাকা। উজানের ঢলে সৃষ্ট বন্যার পানি অতীতে দ্রুত নামলেও এবার দেরি হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে 10 লক্ষাধিক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি বেড়েছে, অন্যদিকে নদীর নাব্যতা কমে যাওয়ায় বন্যার ব্যাপ্তি বেড়েছে। চিনাকান্দি গ্রামের আকবর আলী 80 বছরের জীবনে ছোট বড় অনেক বন্যা দেখেছেন। উজানের ঢল দ্রুতই নেমে যেতে দেখেছেন তিনি, কিন্তু এবার যেন কমছেই না। খুব বেশি পানি হয়, আমরা থাকতাম পারি না বাড়ি ঘর ছাড়া। সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি অধিকাংশ পয়েন্টে বিপদসীমার নিচে নেমেছে, কিন্তু 7 দিন ধরে পানিবন্দী 10 লক্ষাধিক মানুষ। আমাদের অনেক কষ্ট হইতেছে, মনে করেন যাই ধান পান কিছু ছিল, অনেক পানি নষ্ট হয়ে গেছে। আমরা দোকানে যাইতে চাইলে পারি না, বাজারও যাইতে পারি না, অপেক্ষা করা লাগে। নৌকা নিয়ে আয়, তারপরে আমরা যাইতাম, বাজারে টানতাম, তারপরে খাওয়া দাওয়া, সব দিকে চলাফেরা কষ্ট। তো কি করবো, কষ্ট বাড়বা, চিন্তা ভাবনা করে চলে যাওয়া লাগে। দিয়া বলক দিয়া চফিটা উঁচা করে কোনো মতো পানির উঠে বই হইতাই ভিজা চফি। খাইতাম পারছি না, ফিনতাম পারছি না, উভাস টাইকাতে গেছি বাইরে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রতি বছর এপ্রিল, মে ও জুনে উজানের ঢল বাড়ে, আর জুলাই বা আগস্টে বন্যা দেখা দেয়। দিন দিন বন্যার স্থায়িত্বও বাড়ছে। পিক ফ্লোটা হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে হিউজ পরিমাণ বৃষ্টিপাত, যেটার ধারণ ক্ষমতা কিন্তু আমাদের নদী নালা বা আমাদের দেশের যে বিভিন্ন জলাধার, বিশেষ করে খাল, বিল, পুকুর, এগুলো কমে গেছে। তো যেটা হঠাৎ করে পিক ফ্লো হয়ে যাচ্ছে, অল্প দিনের মধ্যে বেশি পরিমাণ বৃষ্টি, তো এটা ক্লাইমেট চেঞ্জও দায়ী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সিলেট অঞ্চলকে বন্যামুক্ত করতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সামগ্রিকভাবে এবং কিছুটা বনায়ন করে বৃষ্টির পানি, ওয়েটল্যান্ড এবং জলাভূমি প্রিজার্ভ করে ধরে রাখা, সামগ্রিক একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেলে ধীরে ধীরে শহরগুলির হয়তো কিছুটা বন্যার লাঘব হবে। হাওরের 7 জেলার সাথে উজানের নদীগুলোর সংযোগ দ্রুত বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভৌগোলিকভাবে সিলেটের যে অবস্থান, তাতে ভারতের উজান থেকে নেমে আসা ঢল সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদী দিয়ে দ্রুত প্রবাহিত হয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যে বন্যা হচ্ছে তাতে স্পষ্ট এই পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে। সুতরাং সেই বাধা সরিয়ে এখানকার অধিবাসীদের এই জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার দাবি এলাকাবাসীর। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবার মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে পানিবন্দী মানুষের সংখ্যা কি পরিমাণে? স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষ কোনো সাহায্যের হাত বাড়িয়েছে কি? আমি রয়েছি এই মুহূর্তে মৌলভীবাজারের জুড়ি উপজেলায়, এবং জুড়ি উপজেলার যে কয়েকটি ইউনিয়ন রয়েছে, বিশেষ করে যে 6টি ইউনিয়ন রয়েছে, 6টি ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী। এবং আমি যে গ্রামটিতে রয়েছি এই উপজেলার, এটা হচ্ছে বেলাগাঁও গ্রাম। শুধু এই বেলাগাঁও গ্রামেই রয়েছে কমপক্ষে 10,000 মানুষ, এবং এই যে 10,000 মানুষের যে দুর্ভোগের চিত্র, সেটি অবর্ণনীয়। না দেখলে আসলে বোঝা, মানে বাস্তব চোখে না দেখলে আসলে বোঝা খুব মুশকিল। এই যে বাড়িগুলো দেখছেন পানির নিচে ডুবে আছে, ঈদের দিন সকাল থেকে এখানে পানি প্রবেশ করে, এবং মুহূর্তের মধ্যেই বলা যায় যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে পানি একদম ঘরের যে
চকি ছাপিয়ে চলে যায় এবং মানুষের কোমর সমান উচ্চতায়, অর্থাৎ এর থেকে বেশিও, প্রায় বলা যায় বুক সমান উচ্চতায় এই পানির মধ্যে তলিয়ে যায় পুরো এলাকা, যার ফলে এই 10,000 মানুষ একেবারে মুহূর্তের মধ্যেই বলা যায় যে প্রচন্ড দুর্ভোগের মধ্যে পড়েন, যার কারণে যারা বাড়িঘরে থাকতে পারেননি শেষ মুহূর্ত পর্যন্ত, এবং তারা হচ্ছে স্থানীয় যে বেলাগাঁও উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে অস্থায়ীভাবে তৈরি আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন, এবং সেখানে পরিস্থিতি এতটা খারাপ যে এই আশ্রয় কেন্দ্রগুলোর যে আশ্রয় কেন্দ্রে আসলে জায়গা দেওয়ার মতো কোনো অবস্থাই নাই, এবং অনেকেই যারা এখানে এসে আশ্রয় নিতে চেয়েছেন শেষ মুহূর্তে এখানে জায়গা না পেয়ে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং কষ্টে দিনাতিপাত করছেন। এবং যে বিষয়টি, এই যে এতদিন হয়ে যাচ্ছে বন্যায় আক্রান্ত, অর্থাৎ প্রায় টানা এক সপ্তাহ তারা এই কষ্ট করছেন, এবং পানি যেহেতু এখন ধীর গতিতে নামছে, আপনাকে বলে রাখি যে এইটি পাশেই যে জুরি নদী রয়েছে, জুরি নদীর যে পানি সেটি হাকালুকি হাওরে প্রবেশ করে, এবং হাওরে আরেকটি নদী, অর্থাৎ সিলেটের যে বড় একটি নদী কুশিয়ারা নদী, এখানে কুশিয়ারার পানি এই হাওরে প্রবেশ করে, এবং সেই হাওর সংলগ্ন যতগুলো এলাকা আছে প্রত্যেকটির অবস্থা এরকম, আরো প্রচন্ড খারাপ। এখানে তো তাও প্রধান সড়কের কাছাকাছি হচ্ছে এই এলাকার বাসিন্দারা রয়েছেন, কিন্তু হাওর এলাকায় যারা প্রত্যন্ত এলাকায় রয়েছেন তাদের অবস্থা খুবই খারাপ। এবং সেখানে আমি দুপুরেও ছিলাম বা সকালের দিকেও লক্ষ্য করেছি, সেখানে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখানে যারা আছেন অর্থাৎ এই গ্রামের পাশে যে বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ে যারা অবস্থান নিয়েছেন সেখানে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে, কয়েকটি বেসরকারি সংগঠন দিয়েছে। এখন পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রে সরকারি কোনো চাল বরাদ্দ দেওয়া হয় নাই, এবং যেটি বলা হচ্ছিল যে প্রশাসন প্রত্যেকটা পরিবারকে 10 কেজি করে চাল দেবে, সেই চাল কিন্তু তাদেরকে এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়নি। অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মানুষ একবেলা খেয়ে না খেয়ে তারা পার করছেন, শিশু বাচ্চারা রয়েছে, অন্যান্য যারা রয়েছে, এই কষ্টের আসলে সীমা পরিসীমা নেই। সুতরাং এই যে গত 2022 সাল থেকে যেভাবে বন্যা এই পুরো সিলেট অঞ্চলকে আক্রান্ত করছে, এর কারণ কি এবং বন্যার পানি দ্রুত কেন নামছে না সেটি বিশ্লেষণ করে কোথায় বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো দূর করে যত দ্রুত নদী খনন করা হয়, ড্রেজিং করা হয় এবং বনায়ন করা হয়, অন্যান্য যতগুলো স্টেপ আছে, অর্থাৎ একটা মাস্টার প্ল্যানের ভিত্তিতে পুরো এলাকায় বিবেচনায় নিয়ে এখানে উন্নয়ন ঘটাতে হবে, না হলে সামনের বছরগুলোতে হয়তো আবারও এরকম বা এর চেয়ে বেশি বন্যায় আক্রান্ত হওয়ার শঙ্কা সদয় দৃষ্টি দেবে। আমাদের সাথেই থাকবে নিজাজ। আমরা একটু সুনামগঞ্জের পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, মৌলভীবাজারে যেমন দুর্ভোগ দেখা যাচ্ছে, সুনামগঞ্জের পরিস্থিতি কেমন? বানভাসী মানুষের সংখ্যা কেমন? পর্যাপ্ত সাহায্য সহযোগিতা তারা পাচ্ছেন কি? দেখুন, সুনামগঞ্জে গত 6 দিন যাবৎ কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। গতকালকে থেকে রৌদ্রের দেখা মিলেছে, যার ফলে এখন পানি কিন্তু নামতে শুরু করেছে। সুনামগঞ্জের হাওর এলাকা, যেসব হাওর এলাকায় পানি প্রবেশ করেছিল সেই এখনো সুনামগঞ্জ পৌর এলাকায় কিন্তু পানি রয়ে গেছে। পৌর এলাকায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি পৌর শহরের কালীপুর আবাসিক এলাকায়। তো এখানে কিন্তু এখনো প্রায় এই এলাকার অন্তত শতাধিক বসত ঘিরে কিন্তু পানি রয়ে গেছে। আর এই কালীপুর আবাসিক এলাকা ছাড়াও আরো আবাসিক এলাকায় পাশাপাশি কিন্তু পানি অবস্থান করছে। তো স্বাভাবিকভাবে আমরা এখন যে পরিস্থিতি দেখছি, পানি যদিও নেমে গেছে, কিন্তু পানি নেমে যাওয়ার পর একটা চরম একটা দুর্যোগ দেখা দিয়েছে। অর্থাৎ কাঁচা ঘরবাড়ি, হাওড়া দূষিত এলাকা, বিশেষ কাঁচা ঘরবাড়ি কিন্তু অনেকাংশ আমরা দেখেছি বিধ্বস্ত হয়ে গেছে, যার ফলে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে যে বাড়ি গিয়ে তারা আবারও ঠাঁই নেবে, এই পরিস্থিতি আসলে এখন নেই এমনটা আমরা দেখছি। আর প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা যদি গতকালকে পর্যন্ত আমরা দেখছি, পানি যেহেতু ছিল এর আগের দিনও বেশি পানির কারণে আসলে প্রত্যন্ত এলাকায় কিন্তু প্রশাসন ত্রাণ সহায়তা পৌঁছানো একটা মুশকিল ছিল। আমরা গতকালকে থেকে বিকেল থেকে আমরা দেখেছি ত্রাণ সহায়তা তৎপরতা একটু বেশি দেখা গেছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণ সহায়তা তারা করছেন, কিন্তু মূলত আসলে আমাদের গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলো এখন এইভাবে ত্রাণ সহায়তা পৌঁছায়নি, কারণ হাওড়ের এলাকাতে প্রত্যন্ত এলাকাতে মানুষ নির্ময়ের শ্রমজীবী মানুষ, তারা কিন্তু দিনে আনে দিনে খায়, তারা পানির জন্য কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ যেটা করে, যে কাজ করে তাদের সংসার চালায়, সেই কাজেও কিন্তু যেতে পারছে না, যেহেতু রাস্তাঘাটে ডুবন্ত, এখনো কিন্তু অনেক রাস্তাঘাট ডুবন্ত আছে। আর আমরা কথা বলেছিলাম, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।
নেত্রকোনায় নদী ও পুকুরে ডুবে ৩ শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। সকালে পূর্বধলা, দুর্গাপুর ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা পূর্বধলা উপজেলার ৫ মারকেন্দা গ্রামের মোহাম্মদ আলীর ৮ বছরের ছেলে নোমান মিয়া, সদরের সাতপাই এলাকার আল মামুনের ৭ বছরের ছেলে তাসকিন মিয়া ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কুল্লাতলি গ্রামের জহিরুল ইসলামের 5 বছর বয়সী ছেলে জাহাঙ্গীর। এছাড়া আরেকজন হলেন পূর্বধলার ২০ কাকুনি গ্রামের গৃহবধূ সালমা আক্তার। পুলিশ জানায়, শিশু তাসকিন নানা বাড়ি বেড়াতে গিয়ে শনিবার বিকেলে তার খালাতো ভাই নোমান সহ নিখোঁজ হয়। সকালে বাড়ির পাশে দেইরা গাঙে তাদের মরদেহ ভেসে ওঠে। এদিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে নেমে তলিয়ে যায় শিশু জাহাঙ্গীর। এছাড়া বাবার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা যান গৃহবধূ সালমা আক্তার। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে ৫৩ দিন বন্ধ থাকার পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। তবে দাবি আদায়ে কর্মবিরতি সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। প্রায় ২ মাস পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ক্লাসে যোগ দিতে সকাল থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেন ক্যাম্পাসে। উপাচার্য শিক্ষক দ্বন্দ্বে গত ৩০ এপ্রিল বন্ধ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ৫ জুন জরুরি সিন্ডিকেট সভায় গ্রীষ্মকালীন ও ঈদুল আজহা ছুটি শেষে ২৩ জুন থেকে আবারও একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। আমাদের যে আলোচনা সভা হয়েছে সেই আলোচনা সভায় উই অল এগ্রিড টু গো ব্যাক টু আওয়ার নর্মাল ডিউটিস, অর্থাৎ শিক্ষকরা শিক্ষকদের কাজে ফেরত যাবে, তাদের শিক্ষা গবেষণা এই সমস্ত কাজে অন্য ব্যস্ত থাকবে, প্রশাসনের কাজ চালাবে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে অতিরিক্ত ক্লাস ও অনলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে দাবি আদায়ে প্রতিদিন ২ ঘন্টার কর্মবিরতি সহ আন্দোলন অব্যাহত থাকবে। সিন্ডিকেটের মাধ্যমে দাবি দাওয়াগুলো বাস্তবায়নের জন্য কিছু সিদ্ধান্ত আসে, তো সিদ্ধান্তগুলো আসলে এখনো কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় নাই। না হওয়া পর্যন্ত আমরা ২ ঘন্টার কর্মবিরতি পালন করব। আমরা এমনি ক্লাস পরীক্ষায় ফিরে যাব। শিক্ষকরা আন্তরিক হলে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলছেন শিক্ষার্থীরা। তবে উপাচার্য শিক্ষকদের দ্বন্দ্ব নিরসন না হলে ক্যাম্পাস আবারও অস্থিতিশীল হতে পারে এমন শঙ্কা অনেকের। এক্সট্রা ক্লাস ছাড়া এটা মানে পসিবল কাটায় ওঠা, তো আমি মনে করি স্যাররা যেভাবে উদ্যোগ নিছে হয়তোবা এটা রিকভার করা যাবে। বিশ্ববিদ্যালয়ে সবকিছু মিলিয়ে যাওয়া সম্ভব একটি স্বাভাবিক পরিস্থিতি, যে যদি ভিসি স্যার এবং শিক্ষক সমিতির মধ্যে একটা সমন্বয় হয়ে যায়। এদিকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আজ। রাত ৮টায় হবে এই ফল প্রকাশ। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা জানতে পারবেন কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এরপর নীতিমালা অনুযায়ী চলবে ভর্তি কার্যক্রম। গত ২৬শে মে প্রথম ধাপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপে ১৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেন। এবারও ৩ ধাপে হবে আবেদন। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে ৩০শে জুন ও ৯ই জুলাই। অন্যান্য বছরের মতো এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা থাকছে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের আরও এক সদস্য গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ১০৯ সদস্য গ্রেপ্তার হলো। গত ২রা এপ্রিল রুমায় সোনালী ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের মামলায় ৫ এপ্রিল থেকে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে কেএনএফের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে আগের গ্রেপ্তার ২ জন সহ ৩ জনকে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. ইমরানের আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনায় এখনও বাঘা বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন আবারও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তাহে রবি ও সোমবার দলিল লেখা হলেও সাব রেজিস্ট্রার অফিসে সকাল থেকে সেবা নিতে আসা তেমন মানুষজন দেখা যায়নি। গতকাল স্থানীয় আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।
বরগুনা রামতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত 9 জনের মধ্যে 7 জনই মাদারীপুরের শিবচরের বাসিন্দা। গতরাতে মরদেহ পৌঁছানোর পর আজ সকালে একই পরিবারের 7 সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। তাদের মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। নিহতদের জানাজায় অংশ নেন শত শত গ্রামবাসী। শনিবার দুপুরে বরগুনা রামতলীতে একটি বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সেতু ভেঙে খালে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে 19 যাত্রীর মধ্যে নিহত হন 9 জন। বাকিদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এদিকে ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনা তদন্ত সঠিক তদন্ত দাবি করছি এবং ওই এলাকার ইঞ্জিনিয়ার নেতৃত্ব স্থানে যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবি করছি। আমার 2 ভাস্তি, 2 ভাইয়ের বউ, বড় বোন, ভাগ্নের স্ত্রী এবং ভাগ্নের শাশুড়ি, এদের লাশ ওইখানে পাইছি। পরবর্তীতে আমরা ওইখান থেকে যত প্রসেসিং করে আনার দরকার সেটা আনার পরে আমরা ট্রাকে উঠে আমরা লাশটা নিয়ে আসছি। ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎ স্পর্শে পল্লী বিদ্যুতের এক কর্মী মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। সকালে শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সাধুখালী গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার মেরামতের কাজের সময় বিদ্যুতায়িত হন লাইনম্যান সোহেল রানা। নিচে থাকা আরেক লাইনম্যান খালেক কন্ট্রোল রুমে ফোন করে বিদ্যুৎ বন্ধ করতে বলে। পরে সোহেলকে উদ্ধার করতে যায় খালেক। এ সময় হঠাৎ আবারও বিদ্যুৎ চালু হলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান খালেক হোসেন। আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেনকে 13 দিনের বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত জেলা ও দায়রা আদালত। 14 দিনের সিআইডি রিমান্ড শেষে শনিবার সিয়ামকে আদালতে তোলা হলে এই নির্দেশ দেয়া হয়। তদন্তের স্বার্থে প্রয়োজনে কারাগারে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। আগামী 5 জুলাই ফের আদালতে তোলা হবে সিয়ামকে। সেদিন আরেক অভিযুক্ত কসাই জিহাদকেও একই আদালতে তোলা হবে। 9 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল। ঈদের কারণে 14 থেকে 22 জুন পর্যন্ত বন্ধ রাখা হয় এই ট্রেন। মৈত্রী ছাড়াও খুলনা কলকাতা রুটের বন্ধন ও ঢাকা নিউ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। রেলওয়ে জানায়, ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে 3টি আন্তঃদেশীয় ট্রেন পুরোপুরি বন্ধ রাখা হয়। এর মধ্যে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ রাখা হয় গত 12 থেকে 20 জুন, মোট 9 দিন। আর মিতালি এক্সপ্রেস 16 থেকে 20 জুন, মোট 5 দিন বন্ধ থাকে। পরে শুক্রবার থেকে চলাচল শুরু হয় এই ট্রেন দুটির। উদ্বাস্তু হিসেবে শরণার্থী শিবিরে বসবাসকারী কক্সবাজারের রোহিঙ্গারা এবার অন্তত 30,000 পশু কোরবানি দিয়েছে। বেশিরভাগ কোরবানি হয়েছে 1 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকার পশু দিয়ে। প্রবাসী রোহিঙ্গাদের পাঠানো কিংবা অপহরণ অথবা ইয়াবা কারবারের টাকার আয় থেকেই বেশিরভাগ কুরবানি হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার বাস। 2017 সালে বাংলাদেশে আসার পর থেকে প্রতিবারই রোহিঙ্গা ক্যাম্পে কোরবানি হচ্ছিল মূলত আন্তর্জাতিক নানা সংস্থার অনুদানে, যা আস্তে আস্তে কমতে থাকে। এবারও সরকারি বেসরকারি অনুদানের 6,000 গরু ছাগল শিবিরে দেওয়া হয় কোরবানির জন্য। বাকি 24,000-এর মতো গরু ছাগল ও মহিষের কোরবানি হয় ব্যক্তি টাকায় কেনা পশুতে। আমার এক ছেলে বিদেশে আছে, সে কিছু টাকা দিয়েছে, যা দিয়ে কুরবানি করছি। গত বছরও কুরবানি দিয়েছি। মিয়ানমারে প্রতি বছর একটি করে দিতাম, কিন্তু এখানে ভাগে কুরবানি দেই। গরু কিনেছি 1,12,000 টাকা দিয়ে। সরকারি হিসেব বলছে, দান অনুদানের কোরবানির পশুর সংখ্যা প্রতি বছরই কমছে। এবার 2,636টি গরু ছাগল দেওয়া হয়েছে। 30,000 পরিবারকে দেওয়া হয় প্যাকেটজাত মাংস। চাঁদাবাজি ও ইয়াবা বিক্রির টাকায়ও কোরবানি হয়েছে বলে স্বীকার করেন প্রশাসনের কর্তারা। আবার চাকরি বাকরি করে এরকম আছে, ইয়াবা ডিলার ক্যারিয়ার হিসেবেও কেউ কেউ আছে। আবার অনেকে আপনার আছে এরকম যে ধরেন আমি রোহিঙ্গা ক্যাম্পে থাকি, তা আমি কোরবানি দেব, আপনারা সাহায্য করেন। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা জাঁকজমকপূর্ণ করলেও
তাদের বেশিরভাগ মানুষ গরিব। এবারও কোরবানি দিয়েছে কম দামি পশুতে। বড় বড় যে হাড়ের মধ্যে গরু উঠে কিন্তু তারা গলা বেগুন কিন্তু সামনে গলা বেগুন দেখলাম তো আর তো 30,000 টাকা, তারা 1,20,000 টাকা। ধর্মীয় মতে ঈদ ও পরের 2 দিন কোরবানি দেওয়ার বিধান থাকলেও রোহিঙ্গারা পশু জবাই করেছে ঈদের 4 দিন পরও। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চীনের সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প স্টেভিয়ার পরীক্ষামূলক চাষ হচ্ছে রাজশাহীতে। বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া স্টেভিয়ার উপযোগী হওয়ায় বাণিজ্যিক উৎপাদনের সুযোগ আছে বলছেন চাষিরা। মিষ্টতা বেশি হলেও কার্বোহাইড্রেট বা ক্যালোরি না থাকায় ডায়াবেটিক রোগী ও স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এটি খুবই উপযোগী জানিয়েছেন গবেষকরা। সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় পবা উপজেলার কাশিয়াডাঙ্গায় 1 বিঘা জমিতে স্টেভিয়া চাষ শুরু করেন এক কৃষক। চাষি আতাউর জানান, স্টেভিয়া চাষে বিঘা প্রতি মাত্র 30 থেকে 40,000 টাকা খরচ হলেও বছরে আয় 4 থেকে 5 লাখ টাকা। এটা অনেক টেকসই একটা ফসল এবং বালাইনাশক কীটনাশক ছাড়াও করা যায়, খুব সহজ একটা আবাদ। গবেষকরা বলছেন, ঔষধি গুণাগুণ সম্পন্ন স্টেভিয়ার পাতা পাউডার চিনির চেয়ে 50 থেকে 60 গুণ বেশি মিষ্টি। কার্বোহাইড্রেট বা ক্যালোরি না থাকায় ডায়াবেটিক রোগীদের এটি চিনির সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প। যেহেতু এটা মুখে খেলে মিষ্টি লাগে কিন্তু এই সুগারটা আমাদের ব্লাডে যায় না, কাজে এটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য একটি আশীর্বাদ। এর পাশাপাশি এটা যেহেতু একটা ন্যাচারাল পাতা, কাজে এটার কোনো সাইড ইফেক্ট নাই। স্টেভিয়া চাষে মাঠ পর্যায়ে ভালো সাড়া পাওয়া গেছে বলছে কৃষি বিভাগ। এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি চাষের বাণিজ্যিক দিকগুলো তুলে ধরা হচ্ছে। যেহেতু বাই দিস টাইম এটা বিভিন্ন জায়গায় তার ভালো রেসপন্স পাচ্ছে, আমরা আমাদের দিক থেকে আমরা সম্প্রসারণ করব। সেই ক্ষেত্রে আমার মনে হয় সম্ভাবনা আছে। আসলে এক্সটেনশনের কাজ আজকে যেটা প্রযুক্তি আসে সেটা দেখতে দেখতে 5 বছর আপনি দেখবেন অ্যাভেলেবল। চা পাতার মতোই 3 মাস পর পর সংগ্রহ করা হয় স্টেভিয়ার পাতা। প্রতি কেজি পাতার বাজার মূল্য মানভেদে 2 থেকে 4,000 টাকা। স্টেভিয়া উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।